আসসালামু আলাইকুম। মাত্র কয়েকদিনের ব্যবধানে আমাদের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার এবং নির্বাচন বিষয়ে যে মন্তব্যগুলো করেছেন তার একটার সঙ্গে আর একটা আমরা কোনো প্রকার মিল দেখতে পারছি না। আমাদের জন্য দুর্ভাগ্য। এবং কেন তিনি তার নিজের কথা স্ট্যান্ড রাখতে পারছেন না, তাকে কে বা কারা প্রেসক্রিপশন দিচ্ছেন, অথবা তিনি কাদের কথাগুলো তার মুখ থেকে প্রতিধ্বনিত করছেন, এটা নিয়ে এখন অনেক ধরনের প্রশ্ন উঠেছে। বর্তমান সরকারকে তো দেশের আপামর জনসাধারণ সমর্থন করেছে এবং সংস্কারের বিষয়েও দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা রয়েছে যে বর্তমান সরকারের সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজগুলো অন্তত অনেকটা এগিয়ে যাক। তার জন্য যে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন সেই সময় মানুষ দিবে। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে গত 22শে সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে গেলেন এবং 1 অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার যে বক্তব্যগুলো নির্বাচন এবং সংস্কারের বিষয়ে তা এক এক সময় এক এক ধরনের মন্তব্যগুলো আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই বক্তব্যগুলো তখনই এসেছে যখন সেনাপ্রধান গত কয়েকদিন আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করলেন যে নির্বাচন যাতে আগামী 18 মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে হবে। এবং তিনি একথাও বলেছিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছেন। কিন্তু আমরা বড় বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সেনা প্রধানের এই বক্তব্যকে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে, এটা ঠিক কাউন্টার বলবো না, তার প্রতি উত্তরে যেটি বললেন ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে, সেটিতে আমরা আহত হয়েছি। এবং অল্প মাত্র কয়েকদিনের ব্যবধানে এক এক সময় এক এক কথা আমাদেরকে অবশ্যই আশাহত করছে। আমরা এটুকু বলতেই পারি, কেন এমনটি হচ্ছে, কেন এমনটি হবে? অনেকে বলছেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা এখনই তেমনটা ভাবতে চাই না। অনেকে বলেন যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহজ সরল মানুষ, তিনি তো আসলে রাজনীতি করেন না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারেন না। যদি তাই হয় তাহলে তো একটা জায়গাতেই স্ট্যান্ড করে থাকবেন। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে বললেন সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সেটা করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পরবর্তীতে এসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বললেন, আগে বললেন রাজনৈতিক দল, পরবর্তীতে বললেন জনগণ যখন মনে করবে নির্বাচন দেওয়া উচিত তখনই নির্বাচন সরকার দিবে এবং এই সরকারের বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার। আমরা সে বক্তব্যটিও গ্রহণ করলাম এবং আমার কাছে মনে হয়েছে যে তার এই বক্তব্যে সেনা প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা উষ্মা প্রকাশ পেয়েছে। এই উষ্মা প্রকাশ করার বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এটি নিয়ে নিশ্চয়ই আরো যারা স্টেক হোল্ডার রয়েছেন সেনাবাহিনী সহ তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে, সেগুলো নিশ্চয়ই আমরা অনেক কিছুই জানতে পারবো না। কিন্তু বিএনপি কিন্তু এই বিষয়টি স্পষ্ট হয়ে বলেছিল যে সেনাপ্রধান যে বক্তব্য দিক না কেন এই বক্তব্যটি সরকারের মুখ থেকেই আসা উচিত। এখন সরকারের মুখ থেকে তো এলো, এটি কি সাধারণ মানুষ মেনে নেবেন? যারা নির্বাচন নিয়ে ভাবছেন, যারা অংশীজন, তারা কি এই বক্তব্যটি একেবারে সহজভাবে গ্রহণ করবেন যে সরকার যখন চাইবে? এবং সরকার যখন চাইবে এই কথার মধ্যে আমরা বলতে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে এক ধরনের কর্তৃত্ববাদের সুর আমরা দেখতে পাই, শুনতে পাই, যা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বারবার একটা কথা বলি, অনেকেই এ কথা বলেন বর্তমান সরকার যদি ফেল করে তাদের কোনো ভুলের কারণে, বিশেষ কারোর প্রেসক্রিপশনে কথা বলতে গিয়ে যদি মানুষের আস্থা সরকারের প্রতি একেবারে নেমে যায়,
বাংলাদেশকে অনেক বড় খেসারত দিতে হবে। এই প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস যেটি বললেন, আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন, কিন্তু সরকারের মতামত সেটি নয়। সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত, কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত সেটা মেয়াদ হচ্ছে না। আমরা সত্যিই বিস্মিত হয়েছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, মেনে নেওয়া যায়। জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার নির্বাচন দেবে, এটিও মেনে নেওয়া যায়, যদিও সেটি হাইপোথেটিক্যাল। জনগণ বলতে কাদের আমরা বুঝবো, জনগণের মতামতটা কিভাবে গ্রহণ করা হবে, অনেক প্রশ্ন আসতে পারে, তারপর আমরা ধরে নিতাম। কিন্তু এই যে বললেন যে সরকার যে মতামত দিবে সেটিতেই বোঝা যাবে যে নির্বাচন কখন হবে, এই বক্তব্য আমরা একেবারেই মানতে পারছি না, একেবারেই না। ভয়েস অব আমেরিকা থেকে প্রশ্ন করা হয়েছে যে সরকার বলতে তো আপনাদেরই বোঝায়, তখন তিনি বলছেন হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। ভয়েস অব আমেরিকার আবার প্রশ্ন, তাহলে উপদেষ্টা পরিষদ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি? তিনি বলছেন যে আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় এসে আমরা কি ধরে নেব যে সেনা প্রধানের বক্তব্যটিকে তিনি খুব শক্তভাবে কাউন্টার করেছেন? আমরা সেটাও ধরে নিতে চাই না। কিন্তু সমীকরণ যদি মিলানোর চেষ্টা করি, হিসাবটা যদি একটু পরিষ্কার করার চেষ্টা করি, কেন তিনি এইভাবে বলতে গেলেন? তিনি তো তার প্রেস সচিব শফিকুল আলম তার পক্ষ হয়েই তো কথা বলেছিলেন গত রোববার। তিনি ইচ্ছা করলে সেই বক্তব্যটি প্রতিধ্বনি করতে পারতেন যে এটি সেনা প্রধানের ব্যক্তিগত মতামত, তাহলে এত বেশি আলোচনা সমালোচনা বিতর্কের জন্ম হতো না। এবং তিনি যখন শফিকুল আলমের বক্তব্য, আমরা শফিকুল আলম তার প্রেস সচিব, তার বক্তব্যের বিরোধিতা বা তার বক্তব্যের বিপরীত কিছু বলা যাবে না সে কথা বলছি না, কিন্তু শফিকুল আলম তো তার কথাই রিপ্রেজেন্ট করেছিল। শেখ হাসিনার স্বৈর শাসনের পতনে যে গণঅভ্যুত্থানের সৃষ্টি হলো, সেই গণঅভ্যুত্থানের কৃতিত্ব আসলে কাদের? শুধু ছাত্র সমন্বয়কদের, নাকি ছাত্র নেতা সহ সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের? এই বিতর্ক যখন তুঙ্গে উঠেছে, নানান ধরনের দাবি দাওয়া বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নেতৃত্বের বা কৃতিত্বের, ঠিক তখনই মুখ খুললেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। এবং যে মাহফুজ আলমকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন, মাহফুজ আলম তা প্রত্যাখ্যান করে আসছেন এবং তিনি মুখ খুলেছেন যে এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব আসলে কাদের। প্রথম আলো থেকে তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে বুধবার, এবং সেখানেই মাহফুজ আলম বলছেন যে আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সংহতি ততদিনে বাড়তে শুরু করেছে। ছাত্র সংগঠনের সদস্যরা তাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে সমন্বয়ক ও কর্মী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হতে শুরু করলেন। আমরাও চেয়েছি সবাই থাকুক, গণ আন্দোলন হোক। মাহফুজ আলম খুব সরল মনে খোলামেলা কথাগুলো বলেছেন। আন্দোলনের বিন্যাসটা আসলে কেমন ছিল বা কি হয়েছিল তার রূপটি, তিনি বলছেন যে কেউ কেউ এসে দাবি করছে যে এই আন্দোলনে একমাত্র তারাই ছিল। মূল বক্তব্য তার এখানেই, কেউ কেউ এসে দাবি করছে এই আন্দোলনে একমাত্র তারাই ছিল, কিন্তু একমাত্র বলে তো কেউ ছিল না। আন্দোলনটা ছিল প্রবাহমান নদীর মতো, নানান স্রোত এসে তাতে মিশেছে। এখানে যমুনার মেঘনার স্রোতধারার সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ সব কিছু এসে এক জায়গাটিতে মিলেছিল। এখানে আলাদাভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। আমরা ছাত্র সমন্বয়কদের অনেকের ক্ষেত্রে দেখেছি তাদের কথাবার্তা, তাদের আচরণে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনটি ভাব যে এই গণ অভ্যুত্থানটি শুধুমাত্র তারাই সৃষ্টি করেছে, তারাই নেতৃত্ব দিয়েছে, তারা না হলে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হতো না। যার বিরোধিতা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও শুরু হয়েছে,
বিএনপি, জামাত শিবির সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে এই অভ্যুত্থানের যে প্লট সেটি 15 বছর ধরেই নির্মাণ হয়েছে। খুব স্বাভাবিক, সত্য কথা, এই কথা আমরা আগেও বলেছি এবং এটাই চরম বাস্তবতা। হঠাৎ করে 34 দিনের আন্দোলনে বা সেখানেই আলাদা একটি মাত্রা এই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। সেখানে এসে কেউ যদি বড় গলা করে তারা সরকার চালাবে, তারা সরকারে সবকিছু বসিয়েছে, এটি একেবারেই একমত হওয়ার কিছু নেই। এবং প্রধান উপদেষ্টা যেভাবে বারবার বলে আসছেন মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বা ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তার এই বক্তব্য অনেক বেশি সমালোচিত হচ্ছে। তিনি এটি করে বিভাজনের সৃষ্টি করছেন এমন অভিযোগ অনেকের। তিনি হয়তো বুঝে না বুঝে কথা বলছেন, কিন্তু যারা তাকে চালান তাদের তো এই জিনিসটা অন্তত বোঝা উচিত। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।